দেশ এবং প্রবাসে যারা আজকে লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আরো একটি সেশন, আরো একটি লাইভ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি, বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসককে নিয়ে। আমরা আজকে আলোচনা করব অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক ও হেপাটোবিলারি সার্জারি, আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে আজকে সেটে যুক্ত রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক স্বনামেই যিনি পরিচিত, অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহিন, অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক হেপাটোবিলারি ও গ্যাস্ট্রেন্টাইনাল সার্জন এবং ভাইস চ্যান্সেলর খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, অধ্যাপক বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল, কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, সেই সাথে সার্জনদের সংগঠন, প্রিয় সংগঠন সোসাইটি অফ সার্জন অফ বাংলাদেশের বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। স্যার, আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, ল্যাপ্রোস্কোপি হেপাটোবিলারি সার্জারি। বাংলাদেশের সার্জারি চিকিৎসায় আমরা কতটা এগিয়েছি, সার্জারি নিয়ে আমাদের কি চিন্তা, আমরা মানুষের জন্য কি বলবো, সেই বিষয়গুলো আজকে নিয়ে আমাদের আজকে আলোচনা। শুরুতেই আপনার কাছ থেকে আমরা এই সার্জারি বিষয় নিয়ে কথা শুনবো। প্রথমে বলতে চাই, ল্যাপ্রোস্কোপিক সার্জারি এটি বাংলাদেশে কেন আসলো? আমরা সার্জারি বলতে সাধারণত মানুষকে মনে করি যে অপারেশনটা হয়তো শরীর কোনো অংশ কেটে বা কোনো ভাবে হবে। তো সেই অপারেশনের ধারণা এই এখন পর্যন্ত মানুষের এরকমই। ল্যাপ্রোস্কোপিক সার্জারি কি স্যার, আপনার কাছ থেকে সুন্দর করে স্যার একটু জানতে চাইবো সংক্ষেপে। ধন্যবাদ মিস্টার দুলাল, আপনি একটি সময় উপযোগী টপিক সিলেক্ট করার জন্য। আসলে ল্যাপ্রোস্কোপিক সার্জারি মানে যেটি শরীরে ছিদ্র করে করা হয়, তো এটিকে এখন আমরা ল্যাপ্রোস্কোপি না বলে এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলি, কারণ এটি আসলে শরীরের যেসব ন্যাচারাল অরিফিস আছে ওইগুলা এবং যেটা আমরা অরিফিস তৈরি করে করি, দুইটাকে একত্রিত ভাবে আমরা এন্ডো ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলি। এবং বর্তমান বিশ্বে এন্ডো ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতেই কিন্তু ম্যাক্সিমাম অপারেশন গুলা করা হয়। এই এন্ডো ল্যাপ্রোস্কোপিক যে ফুটা করে করা হচ্ছে, এই সার্জারিটা এখন সব থেকে বেশি প্রচলিত, সব থেকে বেশি মানুষের মধ্যে পরিচিত এবং সব থেকে ওয়াইডলি ইউজ হয় ওয়ার্ল্ড ওয়াইড। আপনি যেটি বলছিলেন যে ওপেন পদ্ধতি আসলে চলে গেছে তা না, বর্তমানে ওপেন পদ্ধতিও কখনো কখনো করা লাগতে পারে শুরুতেই, অথবা কখনো ল্যাপ্রোস্কোপিক সার্জারি যদি কারো কারো মানুষের পসিবল না হয়, ফিজিবল না হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা ওপেন পদ্ধতি করি। সুতরাং আমি মনে করি দুটি পদ্ধতি সমানভাবে প্রচলিত থাকা দরকার, কারণ কখনো কোনো প্রয়োজন হলে যাতে আমরা সুইচ করে অন্যটাতে চলে যেতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ দুলাল, আমি কিন্তু আপনাকে শুনতে পাই নাই, একটু আবার বলতে হবে মনে হয়। স্যার, আমার প্রশ্ন যে কোন কোন রোগের ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক সার্জারি সবচেয়ে বেশি প্রয়োজন হয়? ল্যাপ্রোস্কোপিক সার্জারি আসলে শুনেন, আমার মনে হয় আরেকটু ক্লিয়ার করে দিই। যখন এই ফুটা করে অপারেশন আমরা পেটের মধ্যে করি তখন ল্যাপ্রোস্কোপি বলি। যখন এই অপারেশনটি বুকের ভিতরে করা হয় তখন থোরাকোস্কোপি বলি। যখন মাথার ভিতরে করা হয় ক্রানিওস্কোপি বলি। যখন জয়েন্টের ভিতরে আর্থোস্কোপি, এরকম ভাবে কিন্তু ভেরিয়েশন। সুতরাং ল্যাপ্রোস্কোপি যেহেতু পেটের ভিতরের অপারেশন, পেটের ভিতরে যেই সব অর্গান আছে, সেই সব অর্গানগুলোর যখন কোনো অসুখ হয়, রোগ হয় বা ডিজিজ হয়, তখন সেই অপারেশন গুলা কিন্তু আসলে এই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা হয়। এবং এক্সপার্টাইজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি সেই সার্জন ওইটার উপরে তাদের এক্সপার্টাইজ থাকে, তাহলেই মাত্র তিনি ওই অপারেশনটা করতে পারবেন। তবে একটা বিষয় এখানে লক্ষণীয়, যে সিজারিয়ান অপারেশন কিন্তু কখনোই আসলে ল্যাপারোস্কোপি দিয়ে করা যাবে না। আদারওয়াইজ অ্যাবডোমিনোপেলভিক ক্যাভিটির অল অপারেশন এটি ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করা সম্ভব এবং করা হয়ে থাকে এবং করা হয়, যদি যিনি করবেন উনি যদি এক্সপার্ট হন। স্যার, আপনি ল্যাপ্রোস্কোপিক সার্জারির আরো কোনো প্রধান সুবিধা উল্লেখ করবেন কিনা? আরো যদি আমরা সুবিধা যদি একটু। ল্যাপ্রোস্কোপিক সার্জারি কি মিস্টার দুলাল, আসলে ল্যাপ্রোস্কোপিক সার্জারি সবকিছুই অ্যাডভান্টেজিয়াস। আমরা যেমন বলি ছোট্ট কি হোল করে অপারেশন করি, তাহলে রোগীর কিন্তু অল্প একটু কাটা হচ্ছে এবং কসমেটিক আউটকাম কিন্তু অত্যন্ত বেশি।
দ্বিতীয় কথা হলো ছোট্ট ফুটা করার জন্য রোগী কিন্তু আর্লি রিকভারি, এবং সে কিন্তু ওই দিনই বিকালে বা পরের দিনই বাসায় চলে যেতে পারে, আর্লি ওয়ার্ক করতে পারে। সুতরাং পেশেন্টের যে ওয়ার্ক টাইম লস সেটিও কিন্তু আসলে অনেকভাবে মিনিমাইজ হয়। ঠিক একইভাবে পোস্ট অপারেটিভ পেইন, যেহেতু ছোট্ট ছিদ্রি বড় কাটানা, অপারেশনের পরে ব্যথাও কিন্তু কম হয়। সুতরাং এই সব মিলিয়ে রোগীর জন্য কমফোর্টেবল সাইডটা আমি বললাম। আর সার্জনের জন্য হলো, যেহেতু আমরা বড় মনিটরে দেখে এই অপারেশনটা করি, সুতরাং সার্জন একটা ওয়াইড ভিশনে কিন্তু দেখতে পায়, এবং সার্জনের সাথে যারা অ্যাসিস্ট করে, যারা অ্যানেস্থেসিয়া দেন, অর্থাৎ অপারেশন রুমে যারা থাকেন, প্রত্যেকেই কিন্তু দেখতে পারেন। ইভেন এটাকে আপনি আজকের মতো একটু যদি ওয়্যার দিয়ে টেলিকাস্ট করে পাশাপাশি রুমেও রাখেন, তো কনসালটেন্ট প্রফেসর যিনি থাকেন ইনচার্জ, তার যদি কোনো সাজেশন থাকে সেগুলোও কিন্তু নেওয়া যেতে পারে। সুতরাং আমরা মনে করি ল্যাপারোস্কোপি সার্জারিটাই যুগ উপযোগী, এবং সেটা হওয়া দরকার, এবং সেটা প্রচলিত আছে। স্যার, আমরা একটা অনলাইন থেকে একটা প্রশ্ন নেই। হিরোমিয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আধুনিক 3D বা 4K ল্যাপ্রোস্কোপিক প্রযুক্তি কিভাবে সার্জারির ফলাফল উন্নত করে? আসলে শুনেন, আমরা যেটি বলছিলাম যে আসলে মনিটরে আমরা দেখব, তো যত বেটার ভিশন তত বেটার সার্জারি। এবং এই দেখার জন্য কিন্তু আমাদের দুইটা জিনিস লাগে, একটা হলো লাইট সোর্স, আর একটা হলো ক্যামেরা ইউনিট। এবং আপনারা জানেন আজকাল 3D যদি হয় ভিশন সিস্টেম, তাহলে আমরা 3Dর মতো করে চতুর্দিক থেকে কিন্তু জিনিসটাকে সুন্দর করে দেখতে পারি। এবং 4K যে ভিশন সিস্টেম আসছে, সেটা দিয়ে যদি আমরা মনিটরে আমরা দেখি, তাহলে কিন্তু বেটার ভিশন, বেটার সার্জারি, যত সুন্দর করে দেখা যাবে, ডিসপ্লে করা যাবে, তত সুন্দর করে সার্জারি হবে। এবং এখনকার যুগে ওয়ার্ল্ডেই কিন্তু এই 3D 4K ভিশনটাই সব থেকে বেশি প্রচলিত, সব থেকে বেশি লেটেস্ট, এবং সব থেকে মানুষ এটাকে বেশি ইউজ করে। স্যার, আমরা পিত্তথলির পাথর হলে সব ক্ষেত্রেই আমরা এই অপারেশনটা দেখি। এছাড়াও লিভার, পিত্তনালী বা অগ্ন্যাশয়ের অস্ত্রোপচারে এই ল্যাপ্রোস্কোপিক সার্জারির বহুল ব্যবহার হয়ে থাকে। তো স্যার, এটার আলাদা একটু যদি আপনি এই বিশেষভাবে যদি স্যার উল্লেখ করতে চান। দেখেন, পিত্তথলির পাথর সব প্রথমে যেটি বলেছিলেন যে পিত্তথলির পাথর সবসময় যে অপারেশন লাগে তা না। পিত্তথলির পাথর তো আমরা ল্যাপারোস্কোপি করবো, কিন্তু সবসময় লাগে তা না। পাথর যদি অনেক বয়স্ক রোগীর সাইলেন্ট স্টোন হয়, তাহলে কিন্তু আমরা অপারেশন অ্যাভয়েড করে পারি যতক্ষণ পর্যন্ত না সিমটম হয়। সুতরাং সব ক্ষেত্রেই অপসারণ করা লাগে তা না, তবে যদি কারো অপসারণ করতেই হয়, সেটি ল্যাপারোস্কোপির মাধ্যমেই করা হয়। এবং এই একইভাবে পিত্তথলি ছাড়া পিত্তনালীতে পাথর হয়, সেই পিত্তনালীর পাথরের জন্য ইআরসিপি একটা পদ্ধতি আছে, ওইটাও এন্ডো ল্যাপারোস্কোপির মধ্যেই আসলে আসে। ওই পদ্ধতি সব থেকে বেশি করা হয়, এবং পাথর যদি বেশি বড় হয়, তাহলে সেটিকে আবার এই ল্যাপারোস্কোপি করে পেটের ভিতরে ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়। এছাড়া আপনি যেটি বলছিলেন লিভার এবং প্যানক্রিয়াটিক সার্জারি, ম্যাক্সিমাম সার্জারি এখন কিন্তু আসলে আমি যেটি বলেছি এই ল্যাপারোস্কোপি পদ্ধতিতেই করা হয়। স্যার, আমি একটা বিষয়ে একটু সাধারণ মানুষের কিছু মিথ রয়েছে, মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। লিভার, পিত্তথলি, পিত্তনালীর রোগ নিয়ে, বিশেষ করে সার্জারি নিয়ে কি কি ধরনের ভুল ধারণাগুলো মানুষের মধ্যে রয়েছে, বা যেগুলো জানার দরকার একজন সার্জন হিসেবে, তাদের জন্য আপনি কি বলতে চান? ভুল ধারণা হলো কি, মানুষ প্রথমেই মনে করে যে পাথর, এটি যদি আমি ওষুধ খেলে সমাধান হয়ে যায়, তাহলে আমি আর অপারেশনে যাব কেন। সুতরাং মানুষ ওটি একটু ট্রাই করে, এবং কিছু কিছু মেডিসিন আসলে দুলাল একেবারেই যে নাই তা না, কিন্তু এগুলা ইফেক্টিভ না, এগুলা কোনো কাজের মেডিসিন না, এবং দীর্ঘদিন খেতে হয়, মানুষের লুজ মোশন হয়, তারপরেও কোনো কোনো একটু পাথর ওটা রিমুভ হয়, গলে যায়, কোনো কোনোটা রিমুভ হয় না। সুতরাং এই যে মুখে ওষুধ খাওয়ার পদ্ধতি, এটি আসলে প্রচলিত পদ্ধতির ভিতরে পড়ে না। দ্বিতীয় কথা হলো, দেখেন, জন্ডিস হলে কিন্তু মানুষ আসলে কবিরাজি চিকিৎসা করে, ঝাড়ফুঁক করে, এটি তো আর এখনকার যুগে আমার মনে হয় কোনোভাবেই সমীচীন না। জন্ডিস এটি একটি ডেফিনিট অসুখ, এটা হেমোলাইটিক কারণে হোক, লিভারের কারণে হোক, অথবা স্টোন ডিজিজ বা টিউমারের কারণে হোক, তার ডেফিনিটিভ কারণটা খুঁজে নিয়ে সেই কারণের চিকিৎসা করে আসলে জন্ডিসের মূল চিকিৎসা করতে হবে। আমি দেখেছি এই দুইটি ক্ষেত্রে মানুষের একটু ভ্রান্ত ধারণা বেশি কাজ করে, যেটি আসলে মানুষ এখনকার যুগে কিন্তু অনেক কমে গেছে, কারণ নেট সবার হাতে আছে। চ্যাট জিপিটিতে যায়, জেমিনিতে যায়, ইউটিউবে যায়, গুগল ক্রমে মানুষ সার্চ করে,
সুতরাং আমার ভ্রান্ত ধারণা এখন কিন্তু আসলে অনেকটা কম, তবুও আছে বর্তমান। তো স্যার আমাদের এই বর্তমানে যে ল্যাপ্রোস্কোপিক বা হ্যাপাটোবিলারি সার্জারি করছি, আমরা যদি উন্নত দেশ যেগুলো রয়েছে, আমরা যে আমরা এক কথায় যে সকল জায়গায় আমরা দেশের বাইরে চিকিৎসা করতে যাই, সিঙ্গাপুর, ভারত বা অন্যান্য দেশগুলো যদি বলি, তো তাদের তুলনায় আমাদের এই সার্জারি কতটা মানে পার্থক্য, বা তাদের তুলনায় আমাদের এই যদি আপনি একটু পার্থক্য যদি সবার সামনে যদি একটু বলেন যে আমরা কতটা এগিয়ে বা দুলাল পিছিয়ে। জি, দুলাল, সুন্দর প্রশ্ন। পার্থক্য আসলে তিনটি ভাবে হয়। পার্থক্য একটি হয় হলো সার্জারির যদি সার্জন হয় ওনার স্কিল কতটুকু আছে সেটি একটি পার্থক্য হতে পারে। দ্বিতীয় হলো যে যদি টেকনোলজি যেটা সেটি যদি মানুষ আসলে ভালোভাবে গ্রহণ না করে বা ভালোভাবে অ্যাডাপ্ট না করে সেটি একটি হতে পারে। আরেকটি পার্থক্য হলো যদি ইনস্ট্রুমেন্ট অথবা ইকুইপমেন্টের অ্যাভেইলেবিলিটি যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, মানে শর্টকামিংস থাকে, সেটি হতে পারে। কিন্তু দেখেন এখন আমাদের দেশে আসতে বলো, দেখেন এখন আমাদের দেশে আসলে আমরা সব থেকে বেশি দেখেছি যে বিত্তবানরা বা বিজনেসম্যানরা এবং সরকার নিজেও কিন্তু হেলথ সেক্টরে প্রচন্ড ভাবে এগিয়ে এসেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনিও কিন্তু হেলথ সেক্টরকে শুধু মুখেই যে বলেছেন উন্নয়ন করবেন তা না, বাজেটকে ডাবল করে দিয়েছেন। প্রায় 70,000 কোটি টাকা বাজেট আমাদের নেক্সট ফিসক্যাল ইয়ারে। তো আমরা মনে করি ইকুইপমেন্টের ইনস্ট্রুমেন্টের অ্যাভেলেবিলিটির কিন্তু শর্টকামিংস নাই। যদি শর্টকামিংস থাকে সেটি আমাদের চিন্তায়, সেটি আমাদের ভাবনায়। সুতরাং এই শর্টকামিংসটাকে আরো উন্নত হয়েছে, যেটি বলেছিলাম, বিত্তবানরা কিন্তু হেলথকে ইন্ডাস্ট্রি মনে করে এখানেও কিন্তু ইনভেস্ট করছেন। আজকে দেশে দেখেন, আমি যদি বলি ইউনাইটেড হাসপাতাল, এভার কেয়ার হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, ল্যাবএইড হাসপাতাল, বা আপনারা যেটা বারাকা স্পেশালাইজড কে আরো বেশি স্পেশালাইজ করার যে পরিকল্পনা নিয়েছেন, এগুলা কিন্তু অত্যন্ত ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এবং ওয়ার্ল্ডের প্যারালাল। সুতরাং আমি মনে করি এইরকম যদি এনভায়রনমেন্ট হয় যেখানে ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্টের কোনো শর্টকামিংস নাই, এরকম যদি এনভায়রনমেন্ট হয় যেখানে আপনি পরিবেশটাকে ওরকম করে দিতে পেরেছেন, এবং এরকম যদি এনভায়রনমেন্ট হয় যেখানে স্কিল সার্জন, সেই রকম যদি তিনটার কম্বিনেশন হয়, বাইরের দেশের থেকে কোনো অংশে কিন্তু আমাদের চিকিৎসা পিছানো না। এবং এটি কিন্তু আমাদের দেশে আমরা এখন শুধুমাত্র মুখে বলতে পারি তা না, আমরা দাবিও করতে পারি যে বিশ্বমানের চিকিৎসা এখন সত্যিকার অর্থে বাংলাদেশে অ্যাভেলেবেল। মিস্টার দুলাল, আমি আরেকটু বলি, আমরা যে বাইরে বাইরে বলি, সিঙ্গাপুর বলি, ইংল্যান্ড বলি, আমেরিকা বলি, আমেরিকাতেও কিন্তু সব সেন্টারে সমানভাবে সব সার্ভিস অ্যাভেলেবেল না। স্পেশালাইজড সেন্টার ফর স্পেশালাইজড সার্ভিস ওয়ার্ল্ডের সব জায়গায় আছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আছে। আমাদেরও ঠিক একই রকম, সব সার্ভিস সবসময় যে থাকবে তা না, স্পেশালাইজড সার্ভিস আমাদের মধ্যে অ্যাভেলেবেল থাকে এবং আছে। থ্যাংক ইউ স্যার আমি একটু, আপনি একজন চিকিৎসক, আপনি একজন সার্জন, আপনি একজন শিক্ষক, সব দিক থেকে আপনার বাংলাদেশের স্বাস্থ্য এই ব্যবস্থার সাথে এর সাথে আপনি জড়িত রয়েছেন। বর্তমানে বাংলাদেশের যে সবচেয়ে বড় একটা দায়িত্ব আপনি রয়েছেন, একটা ভাইস চ্যান্সেলর খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি বর্তমানে ভাইস চ্যান্সেলর হিসেবে রয়েছেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের মানুষকে আশার আলো দেখানোর জন্য বাংলাদেশে যে কয়জন মানুষ কাজ করছে তার মধ্যে আপনি একজন। তো স্যার আমি এই প্রেক্ষিতে আপনার কাছে প্রশ্ন করব যে আপনি আগে তিনটা ফ্যাক্টরের কথা বললেন যে মানুষ কেন হেলথ ট্যুরিজম হয়, পাশের দেশে কেন চিকিৎসা করতে চায়। তো স্যার আমরা এতটুকু স্যার বলতে পারি কিনা, সার্জনের দিক থেকে সার্জনদের, বাংলাদেশের যে দক্ষ সার্জন রয়েছে এবং প্রযুক্তিগত যে সেটআপ রয়েছে, ল্যাপ্রোস্কোপিক মেশিনই বলি বা আমাদের ওটি সিস্টেমই বলি, আমরা মানে আমরা যদি হেলথ ট্যুরিজমকে যদি আমরা জিরো পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা যদি এই ধরনের আমাদের চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে কিনা, সার্জন এবং আমাদের অপারেশন থিয়েটার সবকিছু মিলে যদি স্যার আপনি একটু বলেন স্যার। দেখেন, এখানে আসলে অনেকগুলা জিনিস একসাথে অবতারণা হয়েছে যে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ হতে পারে বা কিভাবে আসলে পদক্ষেপ নেওয়া উচিত। স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমরা আসলে এখানেও তিনটি জিনিসকে বুঝি। একটি হলো স্বাস্থ্য সেবা, একটি হলো স্বাস্থ্য শিক্ষা, আর একটি হলো গবেষণা। তো আমরা যে ইউনিভার্সিটির গুলোর কথা বলছিলেন, আমরা কিন্তু এই তিনটাকে মূল মন্ত্র নিয়ে ইউনিভার্সিটির কাজটাকে আমরা প্রসিড করি। স্বাস্থ্য সেবা
জনগণকে বর্তমান বিশ্বে যেটি প্রচলিত আছে ঠিক একই ধরনের একই মানের সেবা দেওয়ার জন্য আমরা এখানে কাজগুলা করি। দ্বিতীয় কথা হলো, এই কাজ করার জন্য আমাদের কিন্তু আসলে সেই মাপের সেই মানের সার্জন তৈরি করতে হবে। তো আমরা সেই জন্য বলি যে স্বাস্থ্য শিক্ষা এবং এই ইউনিভার্সিটি গুলা এমডিএমএস কোর্স রান করে এবং তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করে আমরা কিন্তু তাদেরকে একদিকে শিক্ষিত করি, আর একদিকে সার্জারি যেহেতু ট্রেনিং এর দরকার ট্রেন করি। পাশাপাশি আজকে যেটি ওয়ার্ল্ডে আছে এটি কিন্তু শেষ নয়, সবকিছুই একটা চলমান প্রক্রিয়া এবং ট্রায়াল অ্যান্ড এরর এবং রিসার্চের মধ্যে থেকেই কিন্তু আরো পরবর্তী আউটকাম আসে। এবং এই ইউনিভার্সিটি গুলা কিন্তু এই গবেষণামূলক কাজ, এই রিসার্চ কাজগুলা করে পরবর্তীতে কি ধরনের চিকিৎসা আসলে মানুষকে আরো বেশি কমফোর্ট দিতে পারবে, আরো বেশি রোগ মুক্তি দিতে পারবে, সেইভাবেই কিন্তু আসলে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে তৈরি করার ব্যবস্থা করে থাকি। স্যার সক্ষমতা কতটুকু আমাদের, আমি একটু প্রযুক্তিগত দিক থেকে আর আমরা সার্জনরা কতটুকু আমরা তৈরি রয়েছি হেলথ ট্যুরিজমকে জিরো পর্যায়ে নিয়ে আসার জন্য? দেখেন, আল্লাহ তরফ থেকে আমাদের ব্রেইনের কোনো শর্টকামিংস নাই। ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষকে আসার সময় আল্লাহ কিন্তু ব্রেনটাকে দিয়ে দিয়েছেন সেইভাবে। স্ট্যামিনা যদি বলেন, আমি মনে করি বাংলাদেশের মানুষের স্ট্যামিনা পৃথিবীর অন্য অনেক দেশের মানুষের স্ট্যামিনার সাথে থেকে অনেক বেশি। আমাদের শ্রম বেশি দিতে পারি আমরা অধ্যবসায়ী। তার পরবর্তী যেটি একটু শর্টকামিং ছিল, যেটা মানিটারি বা অর্থনৈতিক, সেটি আমি দেখেছি বর্তমান সরকারের, কারণ আমি প্রায়শই আমি মন্ত্রণালয়ে যাই সরকারের একদম কোর পয়েন্টে যে ওদের সাথে আলোচনা, ডিসকাশন এবং প্ল্যান করতে হয়। আমি দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী, হয়তো আমার বারবার বলা হচ্ছে কিনা জানি না, কিন্তু আমি মনে করি তারপরেও বারবার বলতে হবে, কারণ উনি যেটা স্বাস্থ্যের দিকে যেই নজরটা দিয়েছেন, যেই নির্দেশনাটা দিয়েছেন স্বাস্থ্যকে উন্নত করার জন্য, তো এইটা অত্যন্ত সময় উপযোগী। দুলাল, এখানে একটা কথা বলা হয় যে মানুষের স্বাস্থ্য যদি ঠিক রাখা যায় তাহলে নাকি আউটকাম 16 টাইমস নাকি বের করে আনা যায়। সুতরাং আপনি ওই ইন্ডাস্ট্রিতেই তো বেশি ইনভেস্ট করবে, যে ইন্ডাস্ট্রিতে 1 টাকা ইনভেস্ট করলে আপনি 16 টাইমস আউটকাম পাচ্ছেন। স্বাস্থ্য শুধু সকল সুখের মূল সেটি না, স্বাস্থ্য যদি ঠিক থাকে আপনি আপনার প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু কন্ট্রিবিউট করবেন, স্টার্টিং ফ্রম এডুকেশন, স্টার্টিং ফ্রম জব অ্যান্ড স্টার্টিং ফ্রম বিজনেস। সুতরাং আমরা মনে করি স্বাস্থ্য সকল সুখের মূল এবং সেই দিকে সব থেকে বেশি নজর দেওয়া উচিত, বর্তমান সরকারও যেটি করছেন এখন। ওকে স্যার, আমরা জবাবটা পেয়ে গেছি যে আমরা হেলথ ট্যুরিজমকে জিরো পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা তৈরি। আমাদের সার্জনরা এবং আমাদের প্রযুক্তিগত দক্ষতা সবই সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। স্যার, আজকের লাইভটা আমি আপনার এই লাইভটা যারা দেখছে, একদিক থেকে দেশের মানুষ যারা সাধারণত রোগী, আবার যারা আপনার ছাত্রছাত্রী রয়েছে তারাও দেখছে, আবার যারা চিকিৎসক রয়েছে তারাও দেখছে। তাদের কাছ থেকে আজকে আমরা তাদের নতুন প্রজন্মের যারা চিকিৎসক তাদের কাছ থেকে আপনার পক্ষ থেকে আমরা কথা শুনবো। আমি যারা যারা দেশের যারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করছে, যারা প্রশাসনে রয়েছে, আমি আপনার কাছ থেকে তাদের উদ্দেশ্যে আমি বাংলাদেশের সার্জারিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কাছ থেকে যদি কোনো একটা পরামর্শ যদি চাই, যে দেশের যারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এটি বলতে গেলে আসলে দুলাল অনেক সময় দরকার। আপনি যেটি বলেছিলেন যে হেলথ ট্যুরিজম, এখানে কিন্তু আমাদের অনেক ফরেন কারেন্সি ড্রেন হয়ে যেত বা এখনো কিন্তু অনেক ফরেন কারেন্সি ড্রেন হয়ে যাচ্ছে। সুতরাং সরকার সচেষ্ট হয়েছেন, কিন্তু শুধু কথায় না, কাজেও, যে এই ফরেন কারেন্সিটাকেও কিন্তু আমরা ড্রেন হতে দিব না। এবং দেখেন, করোনার সময় কিন্তু মানুষ বাইরে চিকিৎসা নিতে পারে নাই। করোনার সময় কিন্তু সকলকে সকল চিকিৎসাই দেশে নিতে হয়েছে বা নিতে বাধ্য হয়েছে। সেখানে কিন্তু কোনো শর্টকামিং ছিল না। যে শর্টকামিংস গুলা ছিল, আমরা স্বল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলা বেড, অনেকগুলা আইসিইউ বেড, অনেক কিছু আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। তো সেইটা আমি মনে করি যদি আমাদের এইভাবে আমরা রান করতে পারি, যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো উন্নত করা, আমাদের যে আইসিইউ ফ্যাসিলিটি যেটাতে আমরা একটু পিছিয়ে ছিলাম। দেখেন, বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু ইন্টেনসিভ কেয়ার ইউনিট গভর্নমেন্ট লেভেলে এবং প্রাইভেট লেভেলে ব্যাপকভাবে তৈরি করার উদ্যোগ শুধু নিয়েছেন না, তৈরি করছেন। কারণ আপনি জানেন, একটা ইনসিডেন্ট ঘটার পর আইসিইউতে এখন মানুষ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু অত্যন্ত সচেতন এবং অত্যন্ত সচেষ্ট।
তো এই কম্বাইন্ড জিনিসগুলা যদি তৈরি হয়, তাহলে মনে করি আমি যে দেশের রোগী দেশেই চিকিৎসা নিতে আরো বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবেন, আরো বেশি এনকারেজড হবেন। স্যার, আপনার যারা ছাত্রছাত্রী রয়েছে, আপনার যারা লাইভ দেখছে এবং পরবর্তীতে যারা লাইভ দেখবেন, তাদের জন্য কি নির্দেশনা দিবেন? আমি তাদের জন্য সব থেকে এখন যেটা বেশি বলতে চাইবো সেইটা হলো যে এই চিকিৎসার পাশাপাশি রোগীরা ইন্ডিয়া থেকে কি এসে বলে জানেন দুলাল, বলে এসে যে তাদের ব্যবহার। এক রোগী আমাকে বলছে আমার মেয়ে যতবার না বাবা ডেকেছে, কেরালার নার্স আমাকে তার থেকে বেশি বাবা ডেকেছে হার্টের অপারেশনের পরে। সুতরাং আমি মনে করি কমিউনিকেশন এন্ড বিহেভিয়ার এইটা অত্যন্ত বেশি জরুরি। আমরা রোগীর সাথে যত বেশি ইন্টারেক্টিভ হব, যত বেশি কমিউনিকেট করব, যত বেশি তাদেরকে এক্সপ্লেইন করব, রোগীরা তত কিন্তু আমাদের কাছে স্বাচ্ছন্দ্য ফিল করবে। দ্বিতীয় ইস্যু, আমি বলার অবতারণা করার প্রয়োজন না হলেও আমি করি, সেটি হলো ইথিক্যাল সাইড। আমি অনেক রোগী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী ওই দিন একটা মিটিং এ বলতেছিলেন যে আমার শুনলেও লজ্জা করে যে ডক্টরস আর দা নেক্সট টু গড। আমি এটা বলতে চাই না, বাট কথা হলো আপনার কাছে মানুষ যখন তার শরীরকে সোপর্দ করে দেয়, শরীরকে সারেন্ডার করে দেয় শরীরটাকে সুস্থ করে দেওয়ার জন্য, এবং সেইটাকে আল্লাহর উপরে ভর করে আমাদেরও কিন্তু মেনটেন করা উচিত। তো এইখানে কোনো ইথিক্যাল ইস্যুতে কোনো ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটা ডাক্তারের থেকে কোনো ছাড় থাকা উচিত না। ইথিক্যাল বিষয়ে ব্যক্তিগত পর্যায়ে কোনো ডাক্তারের ভিতরে কোনো গ্যাপ থাকা উচিত না। আমরা যদি এ দুটির কম্বিনেশন দিতে পারি, আমাদের বিহেভিয়ার, আমাদের ডিলিংস, আমাদের কমিউনিকেশন এবং তার সাথে ইথিক্যাল অ্যাসপেক্ট, সুতরাং আমার মনে হয় আমাদের আস্থা আমাদেরকেই বাড়াইতে হবে, আমাদের উপরে নির্ভরশীলতা আমাদেরকেই বাড়াইতে হবে, আমাদের কাজের, কর্মের এবং ব্যবহারের মাধ্যমে। এটি আমার মেসেজ। স্যার, আপনার প্রশ্ন ধরেই স্যার একটা প্রসঙ্গ একটু বলতেই চাই যে আমি আপনি যেমনটা বলছিলেন যে সৃষ্টিকর্তার পরেই আমরা ডাক্তারকে আমরা চিন্তা করি। আমিও বলতে চাই না, কিন্তু আসলে তো ঠিক আছে, মানুষ আমরা আশ্রয় নেয়। আমরা নচিকেতার এক গানেও এই কথাই শুনেছি, ডাক্তার সে তো ভগবান। কিন্তু নচিকেতা আরো কয়েকটা শব্দ ব্যবহার করেছে ডাক্তারকে নিয়ে, তো সেগুলো স্যার আমি লাইভে বলতে চাই না। তো তারা, আমরা মনে করি ডাক্তার মানেই হলো কি, সার্জারি মানে, অপারেশন মানেই হলো লাখ টাকার একটা বিশাল বড় একটা অঙ্ক, লাখ লাখ টাকা খরচ হবে। তো এই পার্সপেক্টিভে আমরা বিশেষ করে আমরা যারা সার্জন রয়েছি তাদের একটা মানসিকতা কাজ করে, এবং যারা হাসপাতাল বা বেসরকারি প্রাইভেট ক্লিনিক বা স্বাস্থ্য সেবা যারা পরিচালনা করেন, তারাও একটা ব্যবসার একটা বড় ধরনের একটা হয়তো খোঁজেন, যে জন্য মানুষের একটু কষ্ট হয়। তো সব মিলে বাংলাদেশের এই যে মানুষের একটা ভ্রান্ত ধারণা হোক, বা ধারণাটা কতটুকু সত্য, বা এই বিষয়ে স্যার আপনি কি বলতে চান স্যার, একটু যদি আপনি একটু বলেন স্যার। আমার মনে হয় ডক্টর দুলাল ঠিক আছে, যেহেতু এটিতে কোনো স্পষ্ট নীতিমালা নাই, সুতরাং এখানে মানি কোথায় কতটা যাবে এটা যেমন ডিমনস্ট্রেট করাও মুশকিল, ডিসক্রাইব করাও মুশকিল। কারণ দেখেন, কোয়ালিটি কামস উইথ কস্ট। আজকে যদি একটা এভারেজ ক্যাটাগরি ক্লিনিকে যেইটাতে সার্জারি করা যাবে, ঠিক একই রকমের সেম সার্জারি আরেকটু একদম উন্নত হাসপাতালে কিন্তু সেম কস্টে করা যাবে না। কারণ এই কস্ট আসলে আসে, আমি বলছি কোয়ালিটি কামস উইথ কস্ট। এখন দেখেন ডিসপোজেবল, এখন সব ওয়ার্ল্ডে জিনিস কিন্তু ডিসপোজেবল ইউজ করা হয় সব ওয়ার্ল্ডে, কিন্তু আমি বলছি যে 3D 4K বলছিলেন, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের কিন্তু প্রাইসিং এরও কিন্তু ভেরিয়েশন আছে। সার্ভিসও ঠিক তাই, প্রত্যেকটা সার্ভিসের কিন্তু প্রাইসিং এর ভেরিয়েশন আছে। সুতরাং এই সব সূত্র ধরে যদি কোনো কস্টের ভেরিয়েশন হয়, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল। কিন্তু অযৌক্তিক, অহেতুক, অসামঞ্জস্যপূর্ণ কস্ট, আমি এই কথাই বলছিলাম, দিস ইজ ইথিক্যাল কনসার্ন এন্ড দ্যাট শুড বি মেইনটেইন বাই এভরি পারসন ফ্রম দেয়ার পার্সোনাল অ্যাসপেক্ট। আদারওয়াইজ এটিকে আইন করে খুব বেশি কন্ট্রোল করা যাবে বলে আমি মনে করি না। আশা করি স্যার আমাদের এই মেসেজটা যারা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছেন, হাসপাতালের যারা মালিক রয়েছেন, পরিচালনা পর্ষদ রয়েছেন, আপনার এই বক্তব্য তারা শুনবে, অতিরিক্ত সার্জারি ব্যয় কমবে, আমরা এই আশাবাদ করছি। স্যার, অনলাইনে আমরা আজকে আলোচনা করছিলাম সেই বিষয়ে সংক্ষিপ্ত আরো দু একটা কথা বলে আমরা শেষ করতে চাই। ল্যাপ্রোস্কোপি এবং হ্যাপাটোবিলারি সার্জারি, এই সমস্ত বিষয় নিয়ে স্যার, এই বিষয়ে অনেকে অনলাইনে আমাদের আজকে লাইভ দেখেছেন, তাদের সংক্ষেপে একটু কথা না বললেই নয়। এখানে বখতিয়ার হোসাইন লিখছেন, স্যার খুবই ভালো মনের মানুষ, স্যারকে শুভেচ্ছা জানিয়েছেন।
এরপরে আমরা দেখতে পাচ্ছি ইমরান হোসেন, বর্তমান সময়ে কোন কোন রোগে ল্যাপ্রোস্কোপিক সার্জারি সবচেয়ে বেশি হয়, আলোচনা আমরা করেছি এই বিষয়ে। ইমরান আরেকটা প্রশ্ন করেছেন যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি সাধারণত কেমন খরচ হয়, এ বিষয়ে নিয়ে আমরা একটু কথা বলবো শেষের দিকে হলো। আহ ফারহান আবরার, ওপেন সার্জারির তুলনায় ল্যাপ্রোস্কোপিক সার্জারির প্রধান সুবিধা ও সীমাবদ্ধতা কি, এ বিষয়ে আমরা কিছুটা আলোচনা করেছি। তারপরে হলো তাসফিয়া রিমি, আসসালামু আলাইকুম স্যার, ল্যাপ্রোস্কোপিক অপারেশনের পর কতদিন পর হাসপাতালে অপারেশনের পর কতদিন হাসপাতালে থাকতে হবে স্যার, যদি বলেন একটু, আমরা ছোট্ট করে উত্তরটা দিয়ে যাই যদি আপনি একটু বলেছিলেন। আসলে ল্যাপ্রোস্কোপি কিন্তু লেইস হসপিটাল স্টে, এটি কিন্তু মূল মন্ত্র। আমরা ল্যাপ্রোস্কোপি গলব্লাডার, ল্যাপ্রোস্কোপি অ্যাপেন্ডিক্স বা ল্যাপ্রোস্কোপি করে যদি কিন্তু আমরা ডে কেয়ার সার্জারি হিসেবে কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড করা হয়। অর্থাৎ সকালবেলা অপারেশন করে সে কিন্তু বিকাল বেলায় বাসায় তাকে আমরা পাঠিয়ে দিই। একটু বলতে হবে শর্ত যে তার যেন হোম একটা সার্ভিস নেওয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকে। বাকি যদি ধরেন কোলন সার্জারি, স্টমাক সার্জারি, এগুলো আমরা 1 ডে বা 2 ডে পরে তাকে বাসায় পাঠিয়ে দিই। এবং এর পরবর্তী বিউটি হলো যে হি অর শি ক্যান গো ব্যাক টু হিজ জব আর্লিয়ার। কিরকম বলছে যে একজন বলছে যে তার মন খুব শক্ত, ব্যথা সহ্য করতে পারে, 3rd ডেতে সে কিন্তু অফিসে চলে গেছে। আমার একটা পেশেন্ট ইভিনিং এ বাসায় যাবে, সকালে অপারেশন, সে বলছে যে ক্যান আই ড্রাইভ মাইসেলফ। এটা মানুষের একটা শারীরিক এবং মনের জোরেরও ব্যাপার। তবে জাস্ট 2-3 দিনের মধ্যেই কিন্তু তারা পুরাপুরি সুস্থ হয়ে ওঠে। স্যার আরেকটা, ওপেন সার্জারির তুলনায় ল্যাপ্রোস্কোপিক সার্জারির প্রধান সুবিধা সীমাবদ্ধতা কি, যদি এক লাইনে স্যার বলেন, যদি এই বিষয়ে আপনি আলোচনা করেছেন। আসলে ওইটা ওপেন সার্জারি থেকে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটাই সুবিধা, কসমেটিক থেকে শুরু করে লেস হসপিটাল, লেস স্কার, লেস পেইন, প্রত্যেকটা সুবিধা। ক্যান গো ব্যাক টু আর্লিয়ার টু হিজ ওয়ার্ক, গো ব্যাক টু আর্লিয়ার টু হোম। আমি অসুবিধার কোনোটা নাই, প্রত্যেকটাই সুবিধা। হ্যাঁ স্যার, ইমরান হোসেন বলেছিলেন যে বর্তমান সময়ে এই সার্জারিটাকে আমরা সাধারণত খরচ সম্পর্কে একটা ধারণা জানতে চেয়েছিল স্যার, যদি আপনি যতটুকু বলা যায় স্যার। খরচ আসলে ভ্যারি করে হসপিটাল টু হসপিটাল, কারণ আমি বলেছিলাম সার্ভিস থেকে সেটি ধরেন 50,000, 40,000, 50,000 থেকে শুরু করে একদম 1.2, 1.3, 1.4 পর্যন্ত হতে পারে। তো তারপরেও কিছু কথা থাকে, যদি কারো আনুষঙ্গিক কোনো কোমরবিড ডিজিজ থাকে, যদি কোনো এইচডিইউ সাপোর্ট লাগে, যদি কোনো আইসিইউ সাপোর্ট লাগে, সেগুলা কিন্তু এডিশন আকারে যোগ হয়ে যায়। এবং আমি আরো দেখেছি যে প্রত্যন্ত এলাকায় কিন্তু আরো কম খরচে ইভেন 25-30 হাজার টাকার মধ্যেও কিন্তু ল্যাপারোস্কোপি, গলব্লাডার, অ্যাপেন্ডিক্স এগুলা হচ্ছে। সুতরাং একটা প্লেসের ভেরিয়েশন, একটা হসপিটালের ভেরিয়েশন, একটা রোগের ভেরিয়েশন, এর সাথে কিন্তু খরচের একটা তারতম্য থেকেই যায়। জি, আমরা আব্দুল্লাহ আল আমিন লিখছেন, অসংখ্য ধন্যবাদ স্যার, গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমরা এরপরে দেখতে পাচ্ছি এস কে মতিউর রহমান একটা প্রশ্ন করেছেন, কোন রোগীরা ল্যাপ্রোস্কোপিক সার্জারির জন্য উপযুক্ত নন? এটা কি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন স্যার। আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা বলছি যে উপযুক্ত না, ধরেন এটা পেটের ভিতরে গ্যাস দিয়ে ফুলিয়ে করা হয়। যারা খুব অ্যাকিউট অবস্থায় আসছে, খাদ্যনালীগুলা ফুলা, পেটের ভিতরে গ্যাস দিয়ে ফুলানো সম্ভব না, এইটা একটা ক্ষেত্র যেখানে করা যায় না। আরেকটি ক্ষেত্র হলো যেখানে ধরেন রুগীর কার্ডিওভাস্কুলার মানে হার্টের অসুখ, রেসপিরেটরি অসুখ এত বেশি সিভিয়ার ফর্মে যে ল্যাপারোস্কোপি করে গ্যাসের প্রেসার পেটের ভিতরে দিলে হয়তো রুগীর উপকারের থেকে ক্ষতির পরিমাণ বেশি হবে। এইরকম কিছু কিছু দিক ছাড়া বাকি ম্যাক্সিমাম দিকেই কিন্তু সব জায়গাতেই আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করতে পারি। স্যার আমার হাতে একটা প্রশ্ন ছিল যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বয়স্ক রোগীদের জন্য এই সার্জারিটা কতটা নিরাপদ? আসলে দুলাল, আমরা কি বলি যে না জানা অসুখ খারাপ, কিন্তু জানা অসুখ, সেটি ডায়াবেটিস হোক, সেটি হাইপারটেনশন হোক, সেটি অ্যাজমা, শ্বাসকষ্ট হোক, হার্টের অসুখ হোক, যেগুলাকে আমরা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে নিয়ে যেতে পারি এবং কন্ট্রোল করে নিয়ে অপারেশন করলে সেইটা রোগীর কিন্তু আসলে অন্য একটি নর্মাল স্বাভাবিক মানুষের মতোই সেরকমই নিরাপদ। কিন্তু না জানা অসুখটা আসলে অপারেশনের সময় ঝুঁকি বাড়ায়। জানা অসুখ যেটিকে আমরা কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে আয়ত্তের মধ্যে নিয়ে এসে করতে পারি, সেটি কিন্তু আসলে কোনো এক্সট্রা ঝুঁকি বাড়ায় না।
স্যার আমরা অনেক অনেক কমেন্টস পাচ্ছি স্যার, আপনার এই লাইভে অনেকেই যুক্ত হতে চাচ্ছে। আমরা হয়তো সব উত্তর দিতে পারবো না, দু একটা দিয়ে চেষ্টা করবো শেষ করার জন্য। মোবারক করিম লিখছে, আসসালামু আলাইকুম, ল্যাপ্রোস্কোপিক অপারেশনের ফলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা, জীবনযাত্রায় খাদ্যাভ্যাসে কি পরিবর্তন আনতে হবে, অপারেশন পর সম্পূর্ণ সুস্থ হতে সাধারণত কতদিন লাগে স্যার? উনি হয়তো মিন করেছেন ল্যাপারোস্কোপি মানে ল্যাপারোস্কোপিক গলব্লাডার, কারণ খাদ্যাভ্যাস যেহেতু বলেছেন। আমরা হ্যাঁ, বলি কি, ল্যাপারোস্কোপি গলব্লাডার অপারেশনের পরে একটু চর্বিটা কম খেতে হয়। কিন্তু চর্বিটা কম কাদের জন্য? যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা পরিমিত খাবার খায়, একটা পরিমাণ চর্বি, একটা কার্বোহাইড্রেট, একটা পরিমাণ প্রোটিন। কিন্তু আমাদের দেশে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু প্রোটিন খুবই মিনিমাম, ফ্যাট নাই বললেই চলে। সুতরাং আমরা মনে করি আমাদের দেশের লোকদেরকে আসলে খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা বলতে প্রয়োজন নাই, এবং আমিও তা বলি না। কারণ আমাদের ফ্যাটের পরিমাণ খাবারে এমনিতেই কম, তারপরেও রেস্ট্রিক্ট করলে তাহলে তো তার প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুডটা ফলো হবে না। সুতরাং আমাদের দেশের লোকের জন্য অ্যাডভাইস হবে ডায়েট নরমাল, খাবার স্বাভাবিক। স্যার আমরা রুবিনা ইয়াসমিন, সালাম আলাইকুম স্যার, সালাম দিয়েছেন আজিজুল ইসলাম স্যার, খুবই ভালো মনের মানুষ, আমাদের একজন সাবেক টিম মেম্বার ছিলেন, আজিজ ভাইকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন, শুভকামনা জানাই। স্যারেরও খুবই একজন স্নেহাস্পদ আজিজুল ইসলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকজন প্রশ্ন করেছেন রবিউল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার, বাংলাদেশে কি রোবোটিক্স অপারেশন করা সম্ভব? আমার হাতেও প্রশ্নটা ছিল যে বাংলাদেশে রোবোটিক সার্জারিতে আমরা কতটুকু এগিয়েছি। আসলে দুলাল, আমিও আসলে আপনি হাতেও ছিল, আর আমিও বলতে চাচ্ছিলাম যে রোবোটিক সার্জারি না বললে আসলে এখনকার সার্জারি সম্পর্কে বলাটা অসম্পূর্ণ থেকে যাবে। রোবোটিক সার্জারি হলো কি, যে ল্যাপারোস্কোপিতে আমরা সরাসরি ইনস্ট্রুমেন্ট গুলা হাতে ধরে অপারেশন করি, আর রোবোটিক সার্জারিতে ওই রোবোটিক ডিভাইসটার মাধ্যমে ফরসেপ গুলাকে ম্যানিপুলেট করে অপারেশন করি। সুবিধা হলো, যদিও বা ল্যাপারোস্কোপির মতো হোল করে ফরসেপ গুলা ঢুকানো হয়, বাট এইটাকে আমরা 360 ডিগ্রি ম্যানিপুলেট করে অপারেশন করতে পারে। সুতরাং ক্যান্সার সার্জারি এক্সটেন্সিভ সার্জারি, কারণ দেখেন হাতে সোজা ফরসেপ দিয়ে 360 ডিগ্রি করা যায় না। সুতরাং এই সার্জারির জন্য এটি কিন্তু আরো অত্যন্ত উন্নত, এবং এই রোবোটিক সার্জারির মাধ্যমে আমরা কিন্তু 7 ডিগ্রি মুভমেন্ট বলি। ফরসেপ গুলাকে উপরে নিচে টুইস্ট, ডানে বামে, ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ করে টরে আমরা কিন্তু প্রচন্ড রকম অ্যাকুরেট ভাবে আমরা ডিসেকশন করে জিনিসটাকে আনতে পারি। আরেকটি জিনিস হলো, রোবটকে যখন আমরা এআই ড্রিভেন করি, সো এআই ড্রাইভেন করলে কিন্তু এখানে এআই কিন্তু আমাদের একটা প্রচন্ড রকমের সাজেশন সেন্ড করে বা পুট করে বা গিভ করে। তো সুতরাং এই অপারেশন আরো বেশি প্রেসাইজ হয়। আর আরো লেটেস্ট হলো, রোবোটিক সার্জারির মাধ্যমে কিন্তু টেলি সার্জারি করা সম্ভব। টেলি সার্জারি বা রিমোট সার্জারি হলো, সার্জন হয়তো ধরেন সিঙ্গাপুরে বসে আছে আর অপারেশন হচ্ছে বাংলাদেশে আমাদের রোগীর উপরে। তো এই টেলি সার্জারি কিন্তু রোবোটিক সার্জারিতে সম্ভব, কিন্তু এখানে একটা আনইন্টারাপ্টেড ইন্টারনেট থাকতে হবে, স্টারলিংক, আর 5G থাকতে হবে। সুতরাং 5G এবং স্টারলিংক মানে আনইন্টারাপ্টেড ইন্টারনেট যদি থাকে, আমরা এই রোবোটিক সার্জারি রিমোট আকারেও করতে পারি। আরেকটি বলেছিলেন যে আমাদের দেশে অবস্থান, আপনি জানেন আমাদের দেশে দুই একটা জায়গায় কিন্তু রোবট অলরেডি ওনারা নিয়ে এসেছেন, ওনারা ট্রেনিংও নিয়ে এসেছেন, ওনাদের রোবোটিক এডুকেশনের সার্টিফিকেটও আছে। তো গভর্নমেন্ট একটা নীতিমালা প্রণয়ন করে জন্য একটু সময় নিয়েছেন, যে নীতিমালাটা তৈরি হবার পরেই কিন্তু রোবোটিক সার্জারি শুরু হয়ে যাবে। আমাদের দেশে ল্যাপারোস্কোপিক সার্জারি যেমন অ্যাভেলেবেল, ওয়ার্ল্ডে কিন্তু রোবোটিক সার্জারি ঠিক একইভাবে অ্যাভেলেবেল। আমরা একটু পিছিয়ে ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি যে আমরা আর সেই রোবোটিক সার্জারি বা একেবারেই লেটেস্ট সার্জারি থেকে আর পিছিয়ে থাকবো না। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, এই সুসংবাদটার মাধ্যমেই আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাই। একজন প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমাদের নবীন নামে একজন দর্শক প্রশ্ন করেছেন, অপারেশনের সময় জটিলতা দেখা দিলে কিভাবে তা মোকাবেলা করা হয়, খুবই সংক্ষেপে যদি স্যার একটু বলেন। এটি হলো, অপারেশনের সময় জটিলতা দেখা দিলে আমরা কারো হেল্প নিতে পারি, পাশাপাশি আমরা আমরা কাউকে কনসাল্ট করতে পারি। আমরা একটু টাইম আউট বলে আমরা একটু সময় নিয়ে নিজেকে আবার সংযত করে আবার শুরু করতে পারি। আর আমি যেটি বলছিলাম যে এখন কিন্তু এআই অনেক হেল্প করে,
অপারেশনের সময় যদি এই ফ্যাসিলিটি দেশে নাই, একটু গল্পের মতো মনে হতে পারে, কিন্তু তারপরেও কথাটা আলোচনায় আসবে, না হলে কিন্তু আমাদের সমসাময়িক চিকিৎসাটার কথা বলা হলো না। এবং এই সমসাময়িক চিকিৎসার সূত্র ধরে আমি বলবো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ওয়ার্ল্ড প্যারালাল। সো আমাদের পেশেন্টদেরকে বলবো ইউ ক্যান ট্রাস্ট আস, আমাদের পেশেন্টদেরকে বলবো ইউ ক্যান ট্রাই আস, এন্ড আমাদেরকে আপনাদেরকে সেবা করার সেই সুযোগটি দিবেন। স্যার, আরেকটা প্রশ্ন, যে পিত্তথলি পাথর হলে কত দ্রুত সার্জারি করা উচিত এবং এটি বেশি দিন রাখলে রোগীরা কি কি ক্ষতি হতে পারে রোগীদের, এই একটা প্রশ্ন। পাথর বেশি দিন রাখলে আসলে যে কোনো অসুখই বেশি দিন রাখলে অসুবিধা। ওইখানে একটি ইনফেকশন হতে পারে, ওইখানে ইনফেকশন হয়ে গ্যাংগ্রিন হতে পারে, পারফোরেট করে যেতে পারে, অ্যাকিউট কলেসিস্টাইটিস আমরা বলি, জ্বর বমি এগুলা হতে পারে। পাথরটা নালিতে গেলে ওখানে জন্ডিস প্যানক্রিয়াটাইটিস করে। সুতরাং আমার মনে হয় যে পাথর যদি থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব অপারেশন করে নেওয়া ভালো। অনেকে এসে বলে যে পাথরের দুশ্চিন্তায় তার ঘুম হয় না, তো সেটি কোনো কোনো সময় যদি মাথায়ও চলে যেয়ে থাকে দুশ্চিন্তাটি, আমার মনে হয় তত তাড়াতাড়ি সম্ভব এটা রিমুভ করে নেওয়া সব থেকে উত্তম হবে। স্যার আর আমি স্যার বলেন। স্যার আমি এর আগেও বিভিন্ন লাইভে অনেকের কাছে প্রশ্নটা করেছি, আপনাকেও হয়তো কথা প্রসঙ্গ বলেছি। এই প্রসঙ্গটা আমি শেষ প্রশ্ন হিসেবে শেষ করতে চাই, যে আমরা তো সাধারণত মানুষ, আমরা ভাত খাই, নরম খাবার খাই, শরীরে কেন পাথর হয়? ঠিক আছে, এই মানে আমাদের খাদ্যাভ্যাস, মানে এই প্রশ্নের উত্তরে আপনি কি বলতে চান? মানে আমাদের এই পাথর যেন না হয়, কি ধরনের খাবার বা খাবারের সাথে আমাদের এই পাথরের কোনো আমাদের সম্পর্ক আছে কিনা? শোনেন, শরীরে আসলে অনেক জায়গাতেই পাথর হয়, যেমন কিডনি এবং ইউরিনারি সিস্টেম, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেটারি সিস্টেমে পাথর হয়। আমরা হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম বলছি, আমরা পিত্তনালী, পিত্তথলি, প্যানক্রিয়াস, এখানে পাথর হয়। আমরা ডাইজেস্টিভ সিস্টেমে যেসব গ্ল্যান্ড গুলা আছে, সেই প্যারোটিড গ্ল্যান্ড থেকে শুরু করে এখানেও পাথর হয়। শরীরে বিভিন্ন জায়গায় পাথর হতে পারে। আমি তো মনে করি পাথর না হওয়াটাই যুক্তি নাই, কারণ পাথর হলো ক্যালসিয়াম সল্ট, যেখানেই সেখানেই কিন্তু স্টোন ফর্ম হয়। তো বডিতে আল্লাহ এমন একটা কনসেন্ট্রেশনে দিয়েছে, রেখেছেন, যাতে করে এটা সল্ট আকারে প্রিসিপিটেট না করে। যদি কোথাও কোনো স্বাভাবিকতার থেকে ডিরেঞ্জড হয়, সেখানে পাথর হয়। কিডনির আলোচনায় গেলাম না, আমরা পিত্তথলির পাথর বলি যে এক্সেসিভ যদি রেড সেল ব্রেকডাউন হয়, ওইখানে যদি ইনফেকশন হয়, ওইখানে যদি স্ট্যাসিস হয়, কেউ যদি ফ্যাটি ফুড খায়, ভিতরে যদি হরমোনাল ইনফ্লুয়েন্স বলি আমরা, ফিমেল হরমোন ইস্ট্রোজেন যদি কেউ বেশি থাকে, আমরা বলি ফিমেল যাদের ফ্যাটি ফেয়ার ফার্টাইল তাদের নাকি বেশি হয়, আমরা বলি যারা কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের বেশি হয়। এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলাতে পাথর বেশি হওয়ার পসিবিলিটি থাকে। আমরা সেইগুলা রোগীকে অ্যাডভাইস করি এই জিনিসগুলাকে করবেন না, এবং সর্বতভাবে এক্সট্রা চর্বি বা এক্সট্রা ফ্যাটকে অ্যাভয়েড করতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ৭৭তম পর্বে আমাদের আজকে অতিথি ছিলেন ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। স্যার, আমাদের অনুষ্ঠানে আমরা ছোট্ট করে মানুষকে স্বাস্থ্য সচেতন করার চেষ্টা করি। আপনি শেষ কথা স্যার কি বলতে চান, কি মূল্যায়ন করতে চান আমাদের এই অনুষ্ঠান নিয়ে? আমি শেষ কথা তো আগেই বলে ফেলেছি যে আমরা দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত, দেশেই ট্রাই করবেন, দেশেকেই ট্রাস্ট করবেন। আর আমি মনে করি আপনাদের যখনই অসুখ হবে তখনই ডাক্তারের পরামর্শ নেবেন। যত ছোট অবস্থায় তত ছোট চিকিৎসা, তত ছোট অপারেশন। এবং এই জায়গাগুলোতে কিন্তু ক্যান্সারও হয়, এবং ক্যান্সার হলে আতঙ্কিত হবার কিছু নাই। একসময় মানুষ বলতো যে ক্যান্সার হলে নাকি আনসার নেই, এখন অনেক আনসার আছে, কিন্তু শর্ত একটা, সেটি যত আর্লি, যত দ্রুত ডায়াগনোসিস হবে, তত কিন্তু কিওর হওয়ার পসিবিলিটি বেশি। তো আমার শেষ সাজেশন হলো, যখনই কোনো অস্বাভাবিকতা, যখন কোনো অসুস্থতা ফিল করবেন, আপনি চিকিৎসকের পরামর্শ নিন, দেশেই নিন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করছি আজকের অনুষ্ঠান ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্যকথা। পরবর্তী কোনো এক অনুষ্ঠানে আপনাকে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। স্যার, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার।